প্যারিসের অ্যাটাকিং মব সামলে আলিসন বনে গেলেন বস। বার্সায় বেঁধেছিল গোলমাল, সেখানেও বাঁচিয়ে দিয়েছেন আরেক গোলকিপার। জার্মান ব্যাটেলে পুরনো শক্তির জয়, নতুনের পরাজয়। ইন্টার এগিয়েছে এক ধাপ, ব্রুজকে পুড়িয়েছে পুরনো পাপ। আর্সেনাল খুঁজছে মাদ্রিদের বিমান, আর হেরেও আতলেতিকো ভাবছে তারা রিয়ালেরই সমান। হয় বলেন, এর কোনো ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারেন? চ্যাম্পিয়ন্স লিগের আরও দুটো মহাকাব্যিক রাত শেষে আপনি যখন মাথা চুলকাচ্ছেন, তখন আমরা আরও একবার এই সব জিনিসই ব্যাখ্যা করার চেষ্টা নাকি অপচেষ্টা করতেই পারি। যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, আর যা যা ব্যাখ্যা করা যায় না, তার সব কিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, আলিস অন প্যারিস। পিএসজি জিততে জিততে ম্যাচটা হেরে গেল। হারলো কার কাছে? হারলো লিভারপুলের কাছে। এবং এই হারের কোনো ব্যাখ্যা কি আপনি দাঁড় করাতে পারবেন? একটা গোলকিপার একের পর এক সেভ করে গেলেন, আর একটা দল একের পর এক আক্রমণ করে গেল। সেখান থেকে ওই দল কোনো গোল করতে পারলো না, উপরন্তু অন্য পাশে গোল তারা হজম করে বসলো। এবং এরপরে ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত দৈনিক লেকিপ, তারা আজকের দিনের প্রচ্ছদ করেছে, বা তাদের ফ্রন্ট পেজে তারা একটা কথাই লিখেছে, ইংলিশ ডাকাতি। এটাকে তারা বলছে স্রেফ ডাকাতি। এবং পিএসজি কোচ লুই এনরিকে আমাদেরকে যে সংকেত দিয়ে রেখেছিলেন, তার দল ঠিক সেভাবেই খেলেছে। তার আগে আমরা তিনি কি বলেছেন সেটা একটু দেখে নেই। আমাদের জেতা উচিত ছিল, ওদের সেরা প্লেয়ার ছিল ওদের গোলকিপার। ফুটবল আসলে নির্মম। ফুটবলটা এই মুহূর্তে লুই এনরিকের কাছে খুব বেশি নির্মমই লাগার কথা। কেনই বা লাগবে না? এতগুলো শট, এত আক্রমণাত্মক ফুটবল, এবং পিএসজি যে মানের ফুটবল খেললো, সম্ভবত আমরা আমাদের জীবদ্দশায় কাতারি মালিকানার অধীনে এইরকম পিএসজিকে, এইরকম সোয়াগ পিএসজিকে আগে কখনো দেখি নাই। সেই ম্যাচে যখন তারা হেরে বসেন, তখন ওই আক্ষেপটা থাকার কথা পিএসজির, এবং ফুটবলটাকে নির্মমও লাগার কথা। যথেষ্ট কারণও তার পেছনে আছে। তবে পিএসজি কিন্তু এরকম একটা অশনি সংকেত লিভারপুলকে দিয়ে রেখেছিল। লিলকে যখন ফ্রেঞ্চ লিগ আর সবশেষ ম্যাচে পিএসজি হারালো, এরপরে লুই এনরিকে বলেছিলেন যে লিল দলটার খেলার ধরন লিভারপুলের কাছাকাছি। সেটা আবার লিভারপুলের আঁতে খুব ভালোভাবে ঘা লেগেছিল, বা আঁতে লেগেছিল আসলে। শেষ পর্যন্ত লিভারপুলকে লিল বানিয়ে ছাড়লো পিএসজি, কিন্তু দিন শেষে ম্যাচটা তারা হারলো এক আলিসনের কাছে। আপনি দেখেন, এই হচ্ছে ম্যাচের স্ট্যাট। আপনি হিসাব করেন, মানে 70% বল পজেশন পিএসজির কাছে, 30% বল পজেশন লিভারপুলের কাছে। ফার্স্ট হাফে একটা সময় আলিসন এবং লিভারপুলকে নিয়ে ছেলে খেলা করেছে পিএসজি। এরকম কয়েকটা সিকোয়েন্স ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলিয়ে গেছে, এবং এরপরে আপনি বলতে পারেন, বা অনেকের ধারণায় আসতে পারে, পিএসজি বোধহয় ভালো হয়ে গেছে। কিন্তু তারা আবারও ভালো হয় নাই। সেটা আপনি বুঝেছেন যখন আলিসনের ওই লং বল থেকে ডারউইন নুনিয়েজ বলটা নামিয়ে দিলেন, এবং পরে গিয়ে হার্ভি এলিয়ট আরেক সুপার সাব বনে গেলেন, গোল করলেন এবং লিভারপুলকে জিতিয়ে দিলেন। ম্যাচের এই হচ্ছে পরিস্থিতি। এই এতগুলো শট আলিসন সেভ করেছেন। এই সব জায়গায় গোল করার মতো যে অপরচুনিটিগুলো ছিল, একটার পর একটা, সেটাকে আপনি যদি ডিফাইন করে অল্প করেও নিয়ে আসেন, তবুও সেই সেভের সংখ্যা হয় 9টা। আর অন্য পাশে দেখেন, এইখানে একটা শট করেছিল লিভারপুল, আর এইখান থেকে শট করে দ্বিতীয় শটে তারা গোল পেয়েছে। ফুটবল মাঝে মধ্যে কখনো কখনো এইরকম নির্মম হয়ে যায়। এবং ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই আর্নে স্লট বলছেন, বেস্ট গোলকিপার ইন দ্য ওয়ার্ল্ড। আলিসন তার কাছে বেস্ট গোলকিপার হবেন, এইটাই স্বাভাবিক। কিন্তু লিভারপুল তো নতুন গোলকিপারের দিকে হাঁটছে। তারা মামারদাশভিলি, যিনি ভ্যালেন্সিয়াতে খেলছিলেন, তাকে দলে আনার চেষ্টায় রয়েছে, এবং কন্ট্রাক্টও তারা সাইন করে ফেলেছে। নেক্সট সিজন থেকে আলিসনের জায়গায় আমরা তাকেও হয়তো মাঝে মধ্যে দেখতে পাবো। তার আগে আলিসনের এই ধরনের পারফরমেন্স একেবারে সিঙ্গেল হ্যান্ডেডলি, রীতিমতো লিটারেলি, এবং এইরকম চ্যাম্পিয়ন্স লিগে এককভাবে কোনো একটা দলের বিপক্ষে কোনো গোলকিপারের এইরকম দাঁড়িয়ে যাওয়ার রেকর্ড থাকতে পারে, কিন্তু তার আবার গোলে কন্ট্রিবিউশন এরকম কিছু সম্ভবত খুব বেশি আপনি ফুটবলে দেখেন নাই। কোনো সন্দেহ নাই যে লিভারপুলের জয়ের নায়ক আলিসন, এবং সম্ভবত এই যে টাইয়ে পিএসজি পিছিয়ে পড়লো, তাদেরকে এখন জিততে হলে পরের লেগে অ্যানফিল্ডে গিয়ে একই ব্র্যান্ডের ফুটবল খেলতে হবে, যেটা তাদের পক্ষে অসম্ভব বলে এখন আর মনে হচ্ছে না ঠিকই, কিন্তু লিভারপুলের ওই এক গোলের অ্যাডভান্টেজ তাদেরকে বড় এক ধাপ এগিয়ে দিয়েছে অন্তত পক্ষে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে। আর এই আলিসন এখন এই মুহূর্তে দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড
অন্ততপক্ষে আর্নে স্লটের মতে। নাম্বার 2, মোরাল পলিশ। আরও একজন গোলকিপারের গল্পই করতে এসেছি। বার্সেলোনার জয়ের নায়ককে আরেক গোলকিপার ওয়েজেক শেজনি। যদিও রাফিনিয়া গোল করেছেন, ম্যান অফ দ্য ম্যাচ পাচ্ছেন পেদ্রি, কিন্তু 8টা সেভ করে এই ম্যাচে নায়ক বনে গেছেন তাদের গোলকিপার, যার আবার আরও একটা ইন্টারেস্টিং স্টোরি আছে যেটা কম বেশি সবাই হয়তো জানেন। মুন্দো দেপোর্তিভো বলেন আর স্পোর্টস বলেন, সবাই জানেন যে হিরো আসলে এই ম্যাচে কে। এবং শেজনির গল্পটা আরও মজার। আপনি জানুয়ারি মাসের 26 তারিখে ফিরে যান, যখন ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে 11-এ হানসি ফ্লিক দলে রাখলেন ওয়েজেক শেজনিকে। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন শেজনি, গেল কয়েকটা ম্যাচ ধরে তো ইনাকি পেনিয়া ভালো করছে, আপনি সেই কোপা দেল রের ম্যাচে শেজনিকে খেলিয়েছেন, এরপরে স্প্যানিশ সুপার কাপে খেলিয়েছেন, রেড কার্ডও তিনি দেখেছেন, এরপরে কেন শেজনিকে আবার আপনার 11-এ রাখতে হবে? পেনিয়া তো আহামরি কোনো ভুল করেন নাই। তখন হানসি ফ্লিক উত্তর দিয়েছিলেন ঠিক এই বলে যে আমরা তার ব্যাপারে খুবই পজিটিভ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা শেজনিকে দলে নিয়ে কখনো ম্যাচ হারি নাই। তখনও পর্যন্ত শেজনি বোধহয় বার্সার জার্সিতে 4টা ম্যাচ খেলেছেন। এই অবস্থায় এই হানসি ফ্লিক বলছেন যে তাকে আমি গোলবারের নিচে রেখে কখনো ম্যাচ হারি নাই বলে ম্যাচে আমি তাকে রাখছি। তার ঠিক আগে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে যে 5-4 করে বার্সেলোনা ম্যাচটা জিতলো, সেই ম্যাচে দুটো অদ্ভুত ভুল করে বসেছিলেন শেজনি। স্পেশালি একটা ভুল নিয়ে তো অনেক বেশি চর্চা হয়েছে, অনেক বেশি কথা হয়েছে। এইরকম পরিস্থিতির পরে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ওই ম্যাচে তিনি তার গোলকিপিং পজিশনে নাম্বার 1 হিসেবে চুজ করেছিলেন এই শেজনিকে। এবং স্বাভাবিকভাবেই কালকে যখন ম্যাচটা শেষ হলো, তারপরে শেজনি সবার আগে খুঁজে নিয়েছেন হানসি ফ্লিককে। ইনফ্যাক্ট হানসি ফ্লিকও খুঁজে নিয়েছেন এই তার গোলকিপারকে। তার এই ম্যাচের পারফরমেন্সটা আপনি যদি ব্যাখ্যা করতে যান তাহলে সেটা আলিসনের কাছাকাছি লেভেলে চলে যাবে, হয়তো কিছু কিছু দিক থেকে আলিসনের চেয়ে ভালো। কারণ 10 জনের দলে যখন একবার বার্সেলোনা পরিণত হলো, তখন তাদের পেছনে ফিরে এসেছিল গেল বছরের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার স্মৃতিটা, যেখানে রোনাল্ডো আরাউহো রেড কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন, বিপদে পড়ে গিয়েছিল বার্সেলোনা, পরে গিয়ে ওই টাইটা হেরে তাদেরকে বাদ পড়তে হয়েছিল টুর্নামেন্ট থেকে। আর আরও একবার যখন কুবার্সি রেড কার্ড দেখলেন, সেই ঘটনা মাথা চাড়া না দিয়ে উঠে তো পারে না। বেনফিকা ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠতে থাকলো এবং শেজনিকে আমরা দেখলাম একের পর এক সেভ করে তার দলকে তিনি টিকিয়ে রাখলেন। অর্থাৎ মার্ক আন্দ্রে টের স্টেগেন যখন ইনজুর্ড হয়ে গেলেন, তারপরে ইনাকি পেনিয়া যখন স্টার্টিং 11-এর সুযোগ পাওয়া শুরু করলেন, তার মাঝের সময়টায় তো শেজনিকে নিয়ে আসা হলো এবং তারপরে একটা লম্বা সময় তাকে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে। তিনি দেখেছেন যে পেনিয়া নিয়মিত খেলছেন, তিনি সুযোগ পাচ্ছেন না, বেচারা রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন। তখন কি তার মনে একটু আক্ষেপ জেগেছিল যে আমি তো রিটায়ারমেন্টে চলে গিয়েছিলাম, আমাকে ডেকে এনে সাইড বেঞ্চে বসিয়ে রাখার অর্থটা কি? কিন্তু সুযোগ যখন তার কাছে এলো, তিনি সুযোগ কাজে লাগালেন এবং বেশ কিছু সমালোচনাও জয় করে তিনি আলটিমেটলি বার্সেলোনার জার্সি গায়ে এমন একটা ম্যাচ খেললেন যেটা তাকে এবং বার্সেলোনাকে ডিফাইন করলো নতুন করে। আর বার্সেলোনার জয়ের নায়ক রাফিনিয়া, তাকে ভুলে গেলে চলবে না। তিনি এই মুহূর্তে বার্সেলোনার লিওনেল মেসি হয়ে ফিরে এসেছেন এবং এই পারফরমেন্স তিনি যদি জারি রাখতে পারেন, সম্ভবত তিনি ব্যালন ডি'অরের ওই লিস্টায় থাকছেন। গোল আর অ্যাসিস্ট মিলিয়ে ইউরোপে এই মুহূর্তে শুধুমাত্র তার সামনে আছেন মোহামেদ সালাহ। নাম্বার 3, আসল জার্মান শক্তি বায়ার্ন মিউনিখ এবং বায়ার লেভারকুজেন। এই ম্যাচে বেশিরভাগ লোকেরই মত ছিল একদিকে যে লেভারকুজেন হয়তো এই টাইটায় জিতে যাবে, হয়তো ফার্স্ট লেগে জিততে না পারলেও, কিন্তু এইভাবে যে লেভারকুজেন হেরে যাবে এইটা হয়তো কেউ কল্পনা করেন নাই অ্যাপার্ট ফ্রম মাই কলিগ শরীফুল হক, যিনি প্রেডিক্ট করেছিলেন যে বায়ার্ন মিউনিখ এই ম্যাচটায় জিতবে। বায়ার্ন মিউনিখ ম্যাচটা জিতলো, তবে এইভাবে এক পেশে বানিয়ে বায়ার্ন মিউনিখ ম্যাচটা জিতবে এইটা কেউ কল্পনা করে নাই। এই মুহূর্তে জার্মান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেন এবং লেভারকুজেনের কোচ জাভি আলোনসো আসার পর থেকে কখনোই বায়ার্ন মিউনিখের কাছে তিনি হারেন নাই। হারলেন তো হারলেন, এমন একটা ম্যাচে হারলেন যে এরপরে আর চ্যাম্পিয়ন্স লিগে এখান থেকে উতরে যাওয়া তার দলের পক্ষে প্রায় অসম্ভব। একমাত্র তিনিই বোধহয় বিশ্বাস করেন যে তার দলের পক্ষে পরের রাউন্ডে যাওয়া সম্ভব, এই ছাড়া আর কেউ এই বিশ্বাস করার কথা নয়। এবং লেভারকুজেন যেভাবে আত্মসমর্পণ করলো এইটাই বরং বেশিরভাগ লোককে অবাক করেছে। এই জায়গাতেই অনেক কিছু প্রমাণ হয়ে গেছে যে চ্যাম্পিয়ন্স লিগ
বড় দলের খেলা, চ্যাম্পিয়ন্স লিগে আপনার ইতিহাস কেমন, ঐতিহ্য কেমন, সেই মেন্টালিটি আপনার কেমন, সেটা আপনি ম্যাচে কতখানি ফুটিয়ে তুলতে পারছেন, এই সব কিছু যে নির্ভর করে আমরা বোধহয় নতুন করে আরও একবার জানলাম এই দুই জার্মান টিমের ম্যাচ থেকে। একদম এই স্ট্যাটগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কতখানি এক পেশে হয়েছে পুরো ম্যাচটা। হ্যারি কেইন যে ফার্স্ট গোলটা করলেন, এরপর থেকেই খেলাটা ক্রমেই এক পেশে হয়ে যেতে শুরু করে। পরে গিয়ে আরও একটা গোল তিনি করছেন, মাঝের গোলটা জামাল মুজিয়ালা করছেন। তাতে চ্যাম্পিয়ন্স লিগে 2023 সালের সেপ্টেম্বর মাসের পর থেকে যে গোলদাতাদের তালিকা, সবার ওপরের নামটা এই মুহূর্তে হ্যারি কেইন। হ্যারি কেইনের এই ডেটাটা কেন 2023 সেপ্টেম্বর থেকে নিতে হয়েছে? কারণ তিনি তো একটা সময় চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত খেলতেও পারছিলেন না যখন তিনি টটনহ্যাম হটস্পারে ছিলেন। এইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়েন্স এরিনাতে, তো সেই মাঠে হ্যারি কেইন যেতে চাইবেন, চ্যাম্পিয়ন্স লিগও তিনি জিততে চাইবেন, সেই রকম একটা হুঙ্কার তিনি দিয়ে রাখলেন লেভারকুজেনের বিপক্ষে 2 গোল করে। স্পেশালি তার ফার্স্ট গোলটা নিয়ে অনেক কথা বলা যেতে পারে, যেভাবে তলিসে ওই ক্রসটা করলেন এবং পেছন থেকে এগিয়ে এসে যে হেডার, সেখান থেকে গোল, সেটা হ্যারি কেইনের ক্লাসিক হ্যারি কেইন গোল নামে পরিচিত। হ্যারি কেইনের এই রেকর্ড যদি অব্যাহত থাকে, এবং একই সঙ্গে মাথায় রাখা দরকার বায়ার্ন মিউনিখের এই স্টেটমেন্ট পারফরমেন্স, যেটা তারা গেল কয়েকটা ম্যাচ ধরে বুন্দেসলিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে সেই ধারাবাহিকতা টেনে আনলো, তাহলে বায়ার্ন মিউনিখের পক্ষে হয়তো সম্ভব। বায়ার্ন মিউনিখে যেভাবে আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে হয়তো বেশি দূর এই দলটা যেতে পারবে না, এখন মনে হচ্ছে সম্ভবত আমরা ভুল, কোম্পানি ঠিক। পয়েন্ট নাম্বার 4, ব্রাহিম দিয়াজকে নিয়ে কথা বলা দরকার। এই ব্রাহিম দিয়াজের বটা আসলে কোথায়? আমরা বলি না যে এমভিবি, এক পাশে এমবাপে, ভিনিসিয়াস, রদ্রিগোকেও রাখা হয় এবং বেলিংহাম তো থাকেনি। ওই বিয়ের জন্য কি আরেকটা ব্রাহিম দিয়াজের জন্য একটা স্লট রাখা যায় কিনা, এই প্রশ্নটা কেউ কেউ এখন তুলতেই পারেন। ব্রাহিম দিয়াজ যখন ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করলেন, তখন তিনি তার সাবেক ক্লাব বলে উদযাপন করতে চান নাই। এরপরে গিয়ে যখন তৃতীয় গোলটা রিয়াল মাদ্রিদ করলো, এরপরে তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। টিমমেটের সেলিব্রেশন দেখে সেলিব্রেশন ওই মাঠে করেছিলেন। এরপরে রিয়াল মাদ্রিদ ম্যাচটা সেকেন্ড লেগে গিয়ে একদম ওয়ান সাইডেড বানিয়ে জিতলো। কিন্তু ব্রাহিম দিয়াজের ওই গোলটার একটা মাহাত্ম্য ছিল আলাদা করে, যেটা নিয়ে হয়তো খুব বেশি কথা হয় নাই, যেটা নিয়ে কথা বলার সুযোগ এলো আরেকটা মাদ্রিদ ডার্বি শেষে। তিনি এবার গোল করলেন এবং এমন একটা সময় গোল করলেন, এরপরে আতলেতিকো মাদ্রিদের হাতে খুব বেশি সময় ছিল না, এবং তারপর তিনি চলে গেলেন একদম গ্যালারিতে গিয়ে রিয়াল মাদ্রিদ সমর্থকদের সঙ্গে তিনি উদযাপন করলেন। ওই আগের ম্যাচের উদযাপন যেটা তিনি জমিয়ে রেখেছিলেন, সম্ভবত সেই ইমোশনটুকু পুরোটাই বেরিয়ে এলো তার এই ম্যাচে গোল করতে পেরে। ব্রাহিম দিয়াজ ভালো আন্ডাররেটেড, এইটা আমাদেরকে নতুন করে তিনি মনে করে দিয়েছেন। গেলবার চ্যাম্পিয়ন্স লিগের এই রাউন্ড অফ 16-এর কথা একটু মনে করে দেখুন। লাইপজিগের বিপক্ষে লাইপজিগের মাঠে 1-0 গোলে রিয়াল মাদ্রিদ জিতেছিল, সেই ম্যাচেও গোল করেছিলেন ব্রাহিম দিয়াজ। ম্যান সিটির সঙ্গে ওই গোলটা মহা গুরুত্বপূর্ণ ছিল, মনে করে দেখুন, যেটা 2-2 হলো, তাই না? যখন এর্লিং হল্যান্ড গোল করলেন, 2-1 ম্যানচেস্টার সিটি এগিয়ে গিয়েছিল এবং ব্রাহিম দিয়াজ গোল করে তিনি সমতায় ফেরালেন। পরে গিয়ে রিয়াল মাদ্রিদ ম্যাচটা 3-2 গোলে জিতলো। তো এই ইম্পর্টেন্ট গোলগুলো যিনি করতে পারেন এইরকম বিগ ম্যাচে, স্টার্টিং 11-এর রেগুলার প্লেয়ার না হয়েও, তার জন্য কিছু কথা বরাদ্দ না রাখলে সেটা বড় অন্যায় হয়ে যায়। কিন্তু এই টাইয়ের হিসাবটা আসলে কি দাঁড়ালো? আমরা দারুণ সব গোল দেখলাম। আলভারেজের গোলটা দুর্দান্ত ছিল, তার আগে রদ্রিগো একটা চমৎকার গোল করলেন, কিন্তু এই টাইটা সম্ভবত ঝুলে থাকলো, যে কারণে আতলেতিকো মাদ্রিদ খুব ভালো মতো এখনো মনে করছে যে তাদের পক্ষে পরের রাউন্ডে যাওয়া সম্ভব। তার কারণটা সম্ভবত শেষের 5 মিনিট, যখন ভিনিসিয়াস জুনিয়র একটা দারুণ সুযোগ তৈরি করলেন, কিলিয়ান এমবাপে দুজন মিলে, এবং সেখান থেকে ভিনিসিয়াস আসলে ফিনিশিং টাচটা খুঁজে পেলেন না। ওই জায়গাতেই সম্ভবত টাইটা ঝুলে থাকলো এবং আতলেতিকো মাদ্রিদ জানে তাদের পক্ষে খুব ভালো সম্ভাবনা এখনো আছে। যাই হোক, আমরা পয়েন্ট নাম্বার 5-এ চলে এসেছি, যে কার কি সমীকরণ সেটা নিয়ে একটু কথা বলা দরকার। পিএসভি আর্সেনাল 7-1 এই স্কোর লাইনে আর্সেনাল ম্যাচটা জিতেছে। আরও একবার আর্সেনাল ঝামা ঘষে দিয়েছে আমাদের মুখে, এবং যে আর্সেনাল গেল 2টা ম্যাচে প্রিমিয়ার লিগে গোল করতে পারে নাই, তারা 6 জন ডিফারেন্স স্কোরার নিয়ে 7টা গোল করলো চ্যাম্পিয়ন্স লিগের মতো স্টেজে গিয়ে। আর্সেনাল এখান থেকে থ্রু হয়ে যাচ্ছে, এবং এখানেই প্রশ্নটা যে কোন মাদ্রিদকে তারা পাবে, আতলেতিকো মাদ্রিদ না রিয়াল মাদ্রিদ? তারা সম্ভবত পার্সোনালি চাইবে আতলেতিকো মাদ্রিদকে। পিএসজি লিভারপুল এই সমীকরণ যা বলছে তাতে এটাও এখনো পুরোপুরি 50-50, কিন্তু অ্যাডভান্টেজ অবশ্যই
অবশ্যই লিভারপুলের, সেকেন্ড লেগটাও লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে। ক্লাব ব্রুজ আর অ্যাস্টন ভিলা, পুরনো পাপের কথা শুরুতে বলছিলাম। ক্লাব ব্রুজ অ্যাস্টন ভিলার বিপক্ষে লিগ ফেজে ম্যাচ জিতেছিল একটা আত্মঘাতী গোলে, এবং এই ম্যাচে যখন তারা 1-1 সমতায় 82 মিনিটে নিজের একটা আত্মঘাতী গোল করে অ্যাস্টন ভিলাকে এগিয়ে যাওয়ার সুযোগ দিল। মার্কো আসেনসিও পরে বদলি হিসেবে নেমে পেনাল্টি থেকে গোল করলেন। 3-1 ওই ম্যাচটা অ্যাস্টন ভিলা জিতে নিল, যেটা ক্লাব ব্রুজের জন্য মোটামুটি একটা অন্যায় হয়েছে বলে ক্লাব ব্রুজ সমর্থকের অন্ততপক্ষ ভাবতে পারেন। অ্যাস্টন ভিলার জন্য অ্যাডভান্টেজ, কিন্তু ম্যাচটা পুরোপুরি শেষ হয়ে গেছে এমনটা বলা যাবে না। বেনফিকা বার্সেলোনা ঘরের মাঠে খেলবে, বড় কোনো নাটক না হলে পরে বার্সেলোনার যাওয়া উচিত। অন্যদিকে ইন্টার মিলান ফেইনুর্দের বিপক্ষে 2-0 গোলে জিতে তারা এক পা দিয়ে রেখেছে। এরই মধ্যে বায়ার্ন মিউনিখও উঠে গেছে বলে আপনি ধরে নিতেই পারেন, অর্থাৎ ইন্টার মিলান আর বায়ার্ন মিউনিখের ম্যাচ আপনি দেখতে যাচ্ছেন। কথা হচ্ছে বার্সেলোনার প্রতিপক্ষ কারা, সেটা আলটিমেটলি হয়তো দিন শেষে ডর্টমুন্ড বা লিল, তাদের ভেতরে সেরা দল এখন বেছে নেওয়ার কোনো সুযোগ আপাতত নেই বললেই চলে। চ্যাম্পিয়ন্স লিগের এই সপ্তাহে আপনি আরও যা যা দেখেছেন, আমার কথায় যা যা খুঁজে পেলেন না, তার সবকিছু নিশ্চয়ই আপনি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.